আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা। নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, প্রধানমন্ত্রী। 16 জুলাইকে জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, চিফ প্রসিকিউটর। হামে মৃত্যু, ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ 12 জুলাই। মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় এয়ার এস্টার জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন 74 আরোহী। পুলিশের ঊর্ধ্বতন 6 কর্মকর্তাকে বদলি। খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের। দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। 8টি যুদ্ধ মিটমাট করেছি, তবুও নোবেল পুরস্কার পেলাম না, ট্রাম্প। প্রশান্ত মহাসাগরে মহড়ার আয়োজন চীন রাশিয়ার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যস্ত করা প্রয়োজন যাতে তার সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। রোববার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং পিজিআর সদর দপ্তরের একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া 5 পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সরকার 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। রোববার দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, 24-এর 16 জুলাই দুটি অত্যন্ত আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল, যার প্রভাব শুধু দেশের ভেতরেই নয় বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। শহীদ আবু সাইদ এবং শহীদ ওয়াসিম আকরামের স্মরণে বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর তৎকালীন নিপীড়নের স্মৃতিচিহ্ন হিসেবে ক্যাম্পাস প্রাঙ্গণে ক্যাম্পাসের ক্ষতচিহ্ন বা প্রতিরোধের সূচনা শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এরপর 18 জুলাই দেশব্যাপী প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন আর্মি স্টেডিয়ামে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ এবং প্রতিবাদী গানের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া 24 জুলাই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ঢাকার যাত্রাবাড়িতে একটি বিশেষ সমাবেশের আয়োজন করা হবে। পাশাপাশি আগামী 5 আগস্টকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে নানা কর্মসূচির মাধ্যমে পালন করবে সরকার। মানবতা বিরোধী অপরাধ সহ নানা অপকর্মে বারবার আওয়ামী লীগের নাম আসায় দলটির বিচারের জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে দল নিষিদ্ধ ও তাদের সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। তদন্তে আওয়ামী লীগের শরিক 14 দলের বিষয়ে প্রতিবেদন এলে তাদের বিচারের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, দলের বিচার ও দল নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সে আইনগুলো আওয়ামী লীগই প্রণয়ন করেছে, সংবিধান সংযোজন করেছে। আওয়ামী লীগ 1982 থেকে 1990 সাল পর্যন্ত স্বৈরশাসন কায়েমের জন্য সার্বিক সহযোগিতা করেছে। হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী এক শিশুর বাবা। রোববার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এই আবেদন করেন।
এ সময় আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের অপেক্ষমান রেখেছেন। আগামী 12 জুলাই আদেশের জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত। বাদী পক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য নিশ্চিত করেন। আবেদনে অপর আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আরকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশের চিকিৎসা নিচ্ছেন এমন খবর বেরিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কিনা তা জানতে চান এক সাংবাদিক। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরকান আর্মিদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে। এমন পরিস্থিতিতে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা এ প্রশ্নের জবাবে ডক্টর খলিলুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি, আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি। যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে থাকা অবস্থায় একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকায় জরুরি অবতরণ করেছে এয়ার স্টার ATR 72-600 মডেলের একটি উড়োজাহাজ। রবিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানে থাকা 70 জন যাত্রী ও 4 জন ক্রু সহ মোট 74 জনই অক্ষত রয়েছেন। জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে উড়োজাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছু সময় পরেই পাইলট ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি না নিয়ে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ সম্পন্ন করেন। জরুরি অবতরণের পরপরই সব যাত্রীকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়। এদিকে গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ওই যাত্রীদের জন্য তাৎক্ষণিকভাবে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। বাংলাদেশ পুলিশের 6 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখার উপসচিব তৌসিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী এসবির ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিএমপি কমিশনার ডিআইজি মোহাম্মদ আশিক সাইদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মোহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিএমপি কমিশনার ডিআইজি, বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএন এর ডিআইজি পদে বদলি করা হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই কৃতজ্ঞতা জানান তিনি। সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। এই কঠিন সময়ে ইরানের ভাতৃপ্রতিম জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতির উপর জোর দেন। বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে নীতিমালা তৈরি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার জনস্বার্থে এই রিট দায়ের করেন। আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। রিটে কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961-র 10 নং ধারার অধীনে একটি ব্যাপক নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশনা দেওয়া হবে না এই মর্মে রুল জারি আর্জি জানানো হয়েছে। রিটে বিবাহের তারিখের 1 বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি, নীতিমালা এবং উপায় নির্ধারণ করা থাকবে, যার উদ্দেশ্য হবে বিবাহে নারীদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা ও সংরক্ষণ করা এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961-র 10 নং ধারার অস্পষ্টতা দূর করে ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি 1-এ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। সে সময় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 510 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে আক্ষেপ প্রকাশ করে বলেছেন, তিনি অন্তত 8টি যুদ্ধ মিটমাট করলেও তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত এই অনুষ্ঠানে নিজের পররাষ্ট্রনীতির সাফল্য ও কূটনৈতিক তৎপরতার বিবরণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। আমেরিকানদের বিভিন্ন আবিষ্কার, অগ্রগতি এবং সেই সাথে গান, খেলাধুলা ও সংস্কৃতিতে দেশটির আধিপত্যের কথা তুলে ধরার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকানরা বিশ্বের যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি অলিম্পিক মেডেল এবং সবচেয়ে বেশি নোবেল পুরস্কার জিতেছে। এর পরপরই তিনি আক্ষেপের সুরে যোগ করেন, তবে তারা আমাকে একটিও দেয়নি। চীন ও রাশিয়ার নৌবাহিনী যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পূর্ব চীনের উপকূলবর্তী কিংদাও এলাকার জলসীমা ও আকাশসীমায় এ সপ্তাহে বার্ষিক মহড়াটি হবে। বিবৃতিতে বলা হয়, কিংদাও বন্দরের কাছে অনুষ্ঠিত এই মহড়া শেষে দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায় যৌথ সামুদ্রিক টহল পরিচালনা করবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মহড়ার অংশ নিতে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ ইতিমধ্যে কিংদাওয়ে পৌঁছেছে। মহড়া সোমবার শুরু হয়ে আগামী 13ই জুলাই পর্যন্ত চলবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।